ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকায় করা দুটি মামলায় গত মঙ্গলবার 6 মাসের জামিন পেয়েছেন 1 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এই দুই মামলায় জামিন পেলেও দুদকের করা দুটো মামলায় দণ্ডিত হওয়ায় এখনই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারছেন না। বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এবার যদি দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সরকার হস্তক্ষেপ না করে তাহলেই আর তাদের নেত্রীর মুক্তিতে বাধা থাকবে না। কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি দলীয়ভাবে ব্যর্থ হয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতারা সরকারকে দায়ী করছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকারের রাজনৈতিক প্রভাবের কারণেই তারা শত চেষ্টা করেও বিএনপি নেত্রীর জামিনের সুরাহা করতে পারছেন না। এরপরেও আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন জানিয়ে তারা বলছেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি আসতে পারে আন্দোলনের মাধ্যমেই। এজন্য দলকে সংগঠিত করে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দিলেও 1.5 মাস পর বৈঠকে বসে গত শনিবার স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতারা স্কাইপে সংযুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে সংসদে যোগদান, সংরক্ষিত আসনে মনোনয়ন, মির্জা ফখরুল শপথ না নিয়ে আবার উপনির্বাচনে যাওয়া সহ নানা বিষয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে খবর এসেছে সংবাদ মাধ্যমে। এমন প্রেক্ষাপটে ডক্টর কামাল হোসেন সহ জামায়াতকে নিয়ে দলের মধ্যে আপত্তি থাকলেও গণমাধ্যমের খবর বলছে, তাদেরকে সঙ্গে নিয়েই ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা ঠিক করছে বিএনপি। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ফখরুল ইমাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এস.এম. কামাল হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি এস.এম. কামাল হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। যে বিষয় নির্ধারণ করেছি যে খালেদা জিয়ার জামিন হওয়া শুরু, মানে বারবার তারিখ পেছানো, এক কোর্ট থেকে এক কোর্টে ঘোরাঘুরি, ছোট ছোট মামলায়, সেসবের পর দুটো মামলায় জামিন হলো একসঙ্গে। অনেকেই একে নানা রকম ইঙ্গিত হিসেবে দেখছেন যে খালেদা জিয়া হয়তো এবার বেরিয়ে আসবেন, সংসদে গেছে বিএনপি, সেরকম ইঙ্গিত হিসেবে দেখবার সুযোগ আছে কিনা? আপনার ধন্যবাদ, ডিবিসির দর্শক শ্রোতাদের ধন্যবাদ, দুইজন আলোচক আসছেন তাদেরকে ধন্যবাদ। আসলে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এখানে তো সরকারের কিছু করার নেই। আজকে যেমন 2টি মামলায় ওনার বেল হয়েছে। খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি, এটা সবাই জানে, বারবার এই কথা বলার দরকার নয়। দুর্নীতি বা এতিমের টাকা আত্মসাৎ করার কারণে উনি সাজাপ্রাপ্ত। এখানে উচ্চ আদালত ওনাকে বেল দিতে পারে, আবার নাও দিতে পারে, এটা উচ্চ আদালতের ব্যাপার। বিএনপি কি বলে এইটা বাংলাদেশের জনগণ এই কথা এখন আর বিশ্বাস করে না। বিএনপি সকালে একটা কথা বলে, দুপুরবেলা একটা কথা বলে, রাত্রেবেলা একটা কথা বলে। বিএনপি, আপনি যেটা বললেন যে ফখরুল সাহেব বিএনপির স্থায়ী কমিটির মিটিং খেয়েছে, তা আভ্যন্তরীণ বিষয়। তারপর যেটা দেখলাম ফখরুল সাহেব কেন পদত্যাগ করছে বা মহিলা এমপি কেন মনোনয়ন দিচ্ছে, এটা তাদের বিতর্কের বিষয়। বিএনপি রিজভী সাহেব ঘরের ভিতর বসে প্রতিদিন এক কথা বলতেছেন, সকালবেলা সন্ধ্যার সময়, রাত্রে এক কথা বলেন। ফখরুল সাহেবের মতো একটা লোক ছাগলের 3 নম্বর বাচ্চার মতো হয়ে গেছে। লন্ডন থেকে যেভাবে কথা বলতেছেন উনি ওইভাবে এইখানে কথা বলতেছেন। তো ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলবেন, মহাসচিব তো তা বলবেনই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার ফলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আজকে বিএনপি সিদ্ধান্তহীনতার কারণে আজকে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির সিদ্ধান্তহীনতার কারণে আজকে বিএনপির নেতৃবৃন্দ যে তারা যে আন্দোলন নামে যা করে, সেই কারণেই তারা আজকে তাদের ফল ভোগ করছে। বিএনপির অপকর্মের জন্য বিএনপি দায়ী, এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। আর বেগম খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না, এটা হাইকোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, উচ্চ আদালতের বিষয়। এখানে আজকের ঘটনার ভিতরে তো প্রমাণ হয় যে সরকার কোনো হস্তক্ষেপ করে না। জি, কিন্তু ধরুন এই দুটো মামলার কথাই যদি বলি, এই যে জননেত্রী পরিষদের এবি সিদ্দিক সাহেবের করা দুটো মামলা, এসব সামান্য কারণে করা মামলা। খালেদা জিয়া এক সভায় বলেছেন যে আওয়ামী লীগের সময় বেশি হিন্দুদের জমি দখল হয়, কাজেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা, এবং সেসব মামলায় এই যে গ্রেফতার দেখানো, এ তো উনি যাতে জেল থেকে বেরোতে না পারেন সেজন্যই করা না। বঙ্গবন্ধু তো জাতির পিতা, এটি সংবিধান সম্মত, নিশ্চয়ই। তাহলে উনি বঙ্গবন্ধুর সম্পর্কে মন্তব্য করলেন।
ধরেন বঙ্গবন্ধু সম্পর্কে যারা মন্তব্য, হ্যাঁ বঙ্গবন্ধু ব্যক্তি বঙ্গবন্ধুর সমালোচনা করতেই পারে, কিন্তু মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এইটি নিয়ে যারা মন্তব্য করে আমি মনে করি না তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, আমি মনে করি না। এবং বাংলাদেশের মানুষ মনে করে না যারা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করে এই সম্পর্কে আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য কিন্তু এই করতে যে পারে। মানে এই মামলাগুলোকে যে উনি জেলে যাওয়ার পরে তাকে গ্রেফতার দেখানো এবং তারপরে এইগুলোর জামিন নিতেও বিএনপির ঘুরতে থাকা, মানে বিএনপির না মানে খালেদা জিয়ার আইনজীবীদের, সেটা তো আসলে এক রকমের মানে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। মামলায় কোনো ব্যক্তি মামলা করলে মামলা তার নিজস্ব গতিতে চলে। হ্যাঁ, সরকার উদ্দেশ্যপূর্ণভাবে যদি কোনো মামলা করে, যে মামলা করেছিলেন বেগম খালেদা জিয়া আমলে জননেত্রী শেখ হাসিনার নামে, হুমায়ুন আজাদকে দেখতে গিয়েছিল ক্যান্টনমেন্টে 5 কিলোমিটার হেঁটে গিয়ে, পতাকালা গাড়ি ক্যান্টনমেন্ট ভিতরে ঢুকতে পারেনি, সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ক্যান্টনমেন্টে ঢুকতে পারেনি, উনি হেঁটে গিয়ে হুমায়ুন আজাদকে দেখতে গিয়েছিল, এই অপরাধে ওনার নামে মামলা হয়েছিল। কি মামলা দিয়েছেন? ওনার নামে মামলা দিয়েছে যে ক্যান্টনমেন্টের আইন উনি মানে জননিরাপত্তা হুমকির সম্মুখীন উনি ঢোকাতে, এই কারণে ওনার নামে মামলা দিয়েছিল। 2001 সালের পরে হুমায়ুন আজাদকে যখন হত্যা করার উদ্দেশ্যে তাকে করা হয় টিএসসিতে, তখন তাকে দেখতে গিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা এবং সংসদের উপনেতা তখন মানে বিরোধী দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে জাতীয় পতাকা গাড়ি, সেই গাড়ি কিন্তু আপনার জাহাঙ্গীর গেট পার হতে পারেনি। জাহাঙ্গীর গেট থেকে সিএমএস পর্যন্ত উনি হেঁটে গিয়েছিলেন এবং হেঁটে গিয়ে হুমায়ুন আজাদকে দেখেছিলেন, সেই কারণে ওনার নামে মামলা হয়েছে। তা মিথ্যা মামলা বা সিদ্ধান্ত নিয়ে মামলা এটা বিএনপি করে, যেমন 21 আগস্টে গ্রেনেড হামলা, এইগুলো তদন্ত না করে রাতের বেলা সেনাবাহিনী দিয়ে পুরো আলামত পরিষ্কার করে ফেলানো হয়েছে এবং পরের দিন যখন সংসদে কথা বলার জন্য বলা হয়েছে তখন কথা বলতে দেয়নি। আজকে যেমন অনেকে বলবে, ওনারা বলবে যে এই যে বিএনপি সংসদরা গেছে কথা বলে হই হই করে, আপনি সেদিনকে বাপ্পি আমাদের মহিলা এমপি, আপনি চেনেন তাকে, সে যখন কথা বলতেছিল এ নিয়ে এবং একজন মহিলা এমপি যে তার মাইক বন্ধ করে দিয়েছিল, স্পিকার বন্ধ করেনি কিন্তু। মানে বিএনপি তার যে অপকর্ম সেই অপকর্ম থেকে তো বেরিয়ে আসেনি। আমি আবারও আসবো আপনার কাছে কি যে এটা একটা কম্পিটিশন চলছে কিনা সে প্রসঙ্গে তো আলাপ নিশ্চয়ই মানে সাধারণ মানুষও চান। আমি একটা উত্তর দিই, আপনি যেটা বলে কোনো কম্পিটিশন না। আজকে দেখেন জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় গণতন্ত্র, উন্নয়ন, শান্তি, সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে। আজকেও আপনি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষক জননেত্রী শেখ হাসিনাকে বলছে উনি বিশ্ব মানবতার প্রতীক হিসাবে দাঁড়িয়েছেন। ইউরোপ আমেরিকা যেটা পারেনি উনি সেটা করেছেন। রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে উনি যে রিস্ক নিয়েছেন সেই জায়গা মানবতার। আমি এরপর যখন আপনার কাছে আসবো আমি ওই প্রসঙ্গটা জানতে চাইবো যে আসলে খালেদা জিয়াকে আর কোনো মানে যেই প্রশ্নটা এখন আমি শেখ রবিউল আলম আপনাকে করতে চাই যে মানে আপনাদের স্থায়ী কমিটির সদস্য শীর্ষ নেতাদের একজন ব্যারিস্টার মওদুদ আহমেদ খুব বলছেন যে এই সপ্তাহের মধ্যেই মানে চলতি সপ্তাহেই হয়তো জামিন হয়ে যাবে, এই হবে সে হবে, কিন্তু হওয়ার তো আসলে কোনো সম্ভাবনা নাই, কারণ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটির আপিল শুনানি শুরু হয়নি, সেটার একবার তার জামিন হয়েছিল তিনি জেলে যাওয়ার পরেই, তারপরে তো আবার ওটার মানে নতুন মানে তার 5 বছরের দণ্ড 10 বছরের হয়েছে, তার এখনো আপিল শুনানি শুরু হয় নাই। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এই মাস পর্যন্ত আসলে নথি চাওয়ার সময়ই আছে। কাজে এই দুটো মূল মামলা, যে দুটো মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ভেতরে, সে দুটো মামলারই তো জামিনের কোনো বিষয় নাই। সেখানে খুব আশাবাদী হওয়ার সুযোগ আছে কিনা যে দুটো মামলায় জামিন হয়ে গেল খালেদা জিয়ার? না, আশাবাদী হওয়ার সুযোগ এই কারণে রয়েছে যে সরকার যদি বা সরকারের নির্বাহী বিভাগ যদি হস্তক্ষেপ না করে, অযৌক্তিত হস্তক্ষেপ না করে, তাহলে এই মামলাগুলিতে 15 ডেজের মধ্যেই জামিন হওয়া সম্ভব। হ্যাঁ, বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার অধিকারী নেই এই কারণে যে জামিনের যে শর্তগুলি আছে সেটা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যে দুটি মামলা রয়েছে আপনি জানেন যে বিচারিক আদালতে এই দুটি মামলাতেই বেগম খালেদা জিয়া জামিনে ছিলেন এবং তিনি বিচার কাজে নিম্ন আদালতে যখন বিচার হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত থেকে মামলার কাজে সহযোগিতা করেছেন। আচ্ছা, দ্বিতীয়ত রয়েছে যে যেহেতু বিচারিক
আদালতে তিনি জামিনে ছিলেন, উচ্চ আদালত সাজা হলো। চ্যারিটেবল ট্রাস্টে কোনো জামিন হয় না, চ্যারিটেবল ট্রাস্টের মামলার তো রায় হয়েছে না, বিচারিক আদালতে। নিম্ন আদালতে তো জামিনে ছিলেন, হাইকোর্টের আপনি হাইকোর্টে গিয়েছে, এখন নতুন করে আবার জামিন নিতে হবে, হাইকোর্ট জামিন নিতে হবে। বলছি বিচারিক আদালতে, হাইকোর্টে তো এখনো পর্যন্ত চ্যারিটেবল ট্রাস্ট কেবলমাত্র আপিল শুনানির জন্য গৃহীত হয়েছে, নথিভুক্ত হয়েছে জামিনের আবেদন, মূল নথি গেলে জামিনের হিয়ারিং হবে, আপিল গ্রহণ হয়েছে। আমি বলছি নিম্ন আদালতে যেখানে বিচার কাজ চলেছিল। তার মানে হচ্ছে আরেকটি জিনিস রয়েছে সেখানে, যে উনি শারীরিকভাবে অসুস্থ, তিনি জামিন পান, তিনি একজন সম্মানিত নাগরিক, দেশের বিশেষভাবে সম্মানিত নাগরিক, সেটাও জামিন ক্ষেত্রে কিন্তু তার একটা শর্ত সেটা পূরণ হয়। দ্বিতীয়ত তিনি একজন সম্মানিত নারী। আপনি এই যে 4টি শর্ত যদি বিবেচনা করেন, অনেক আগেই বেগম খালেদা জিয়ার জামিন হওয়ার উচিত ছিল এবং সেটা ন্যায্য ছিল। সমস্যাটা হচ্ছে যে সরকার তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে, অথবা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং বেগম খালেদা যাতে পার্টিসিপেট করতে না পারে, এই ধরনের একটা ব্যাড ইন্টেনশন থেকে সরকার কিন্তু বেগম খালেদাকে গ্রেপ্তার করে এবং 36টি মামলা, এই 36টা মামলা 4টে উনি বলবেন হয়তো যে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, 4টি মামলা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, বাকি 32টি কিন্তু আওয়ামী লীগ দিয়েছে এবং যে চ্যারিটেবল ট্রাস্ট আওয়ামী লীগ মামলা। দিয়েছে। কারণ আমি দেখছিলাম খালেদা জিয়ার শীর্ষ আইনজীবীদের একজন বলছিলেন যে অনেক তো অজ্ঞাতনামা মামলাও আছে, কোনটার মধ্যে যে খালেদা জিয়াকে এখন মানে গ্রেফতার দেখানো হবে সেটা নিয়েও তারা চিন্তা না, করছে। সরকার ইচ্ছা করলে তো বাংলাদেশে এখন 78,000 মামলা আছে, গ্রেপ্তার দেখাতে পারে, পারে, সেটা তো সরকার করছেও এবং আমাদের লেভেলের নেতাদের ক্ষেত্রে তাই হচ্ছে, তাই চলছে বা সারা বাংলাদেশ ব্যাপী। যে ইতিমধ্যে 36টি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এজাহারভুক্ত আসামি হিসাবে, সেই সেন্সে আমি বলছি। তো সেখানে আপনি যদি যান তাহলে এই মামলাগুলি তো এই সরকারই দিয়েছে এবং যে দুটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেন গতকাল, ব্যক্তি জননেত্রী পরিষদের এবি সিদ্দিক, এই দুটো মামলা, দুটি মামলা দিয়েছে, কিন্তু অন্যগুলো তো সরকার দিয়েছে। এই দুটি মামলাও ধরেন সরকারের নির্বাহী আদেশে হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আপনি যেটা বলছিলেন, তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা অনুষ্ঠানে, সনাতন ধর্মীদের একটা অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার খোলস ধারণ করে আছে, তারা প্রকৃতপক্ষে ধর্মহীনতাতেই বিশ্বাসী। তাতে জনৈক আবু বকর সিদ্দিকের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়ে গেল, তিনি ক্ষুব্ধ হয়ে মামলা করলেন। এই মামলার এজাহার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এটি আমলযোগ্যই মামলা না। দ্বিতীয়ত রয়েছে, আমি ধরে নিলাম সরকারি নির্বাহী আদেশে এই মামলাটি আমলযোগ্য হয়েছে, সরকার নিয়েছে, অ্যাপিলেট বিভাগের একটা রায় রয়েছে, জামিনযোগ্য ধারায় নিম্ন আদালতকে জামিন দিতে হবে। বেগম খালেদা জিয়া জামিন পেলেন না, তাকে উচ্চ আদালতে যেতে হলো। অর্থাৎ এই ঘটনাগুলি প্রমাণ করে যে বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে এবং নির্বাহী আদেশেই বেগম খালেদা জিয়া আজকে কারারুদ্ধ। হ্যাঁ, সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তারা বেগম খালেদা জিয়া এরকম একটা পরিস্থিতিতে মানে আমার কাছে এখনো মনে হয় না যে ওই যে আপনাদের নেতারা বলছেন অনেকে যে খুব শিগগিরই, খুব দ্রুত, এই সপ্তাহে, এই মাসে, 15 দিনের মধ্যে খালেদা জিয়া সরকার চাইলে জামিনে বেরিয়ে আসবেন। মানে সরকার চাইলেটাই তো কি তাহলে আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, নাকি অনেকে যেটা বলছেন যে আন্দোলন করলে, মানে না হলে তো বের হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, আর বের না হলে বিএনপি এরকম অগোছালো বাগ বিতণ্ডা, ঝগড়াঝাটি, স্কাইপে নির্দেশনা এর মধ্যে চলবে না, বের তো হতেই হবে, গণতন্ত্রের স্বার্থে বের হতে হবে, বাংলাদেশের রাজনীতির স্বার্থে বের হতে হবে। আজকে ধরেন সরকার হয়তো অন্ধ হয়ে গিয়েছে, ক্ষমতা এককভাবে প্রলং করতে চায়, রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে চায় না, এই অপকৌশল হিসেবে হয়তো বেগম খালেদা জিয়াকে সাময়িকভাবে সরকার ভিতরে রাখতে চাচ্ছে। সরকারের ভিতরে কিন্তু এখনো যায়নি। তারা জানে যে বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, বেগম খালেদা যদি বেরিয়ে আসে তাহলে রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে মোকাবেলা করা বেশ কঠিন, কারণ সরকার রাজনৈতিকভাবে জনগণের কাছে প্রায় দেউলিয়া হয়েছে। আপনি যে জায়গায় ছিলেন ওই যত জনপ্রিয়তার কথা বলেন, অত জনপ্রিয় হলে কি সরকার এতদিন আটকে রাখতে পারতো? যদি সরকারি আটকে রেখে থাকে একটা মানে আপনার কাছে পরে যখন ফিরবো, আপনার কাছে যখন ফিরবো, আমি আসলে এই প্রশ্নটার উত্তর জানতে চাই যে আপনাদের এখনো 1.5 বছর পরে মনে হয় কিনা যে আপনাদের নেত্রী এতটা জনপ্রিয়, তাহলে সরকার কি করে আটকে রাখছে? ফখরুল ইমাম এমপি, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে বিএনপির সংসদ সদস্যরা সংসদে গেছেন, যাওয়ার পরে তারা কথা বলার সুযোগ পাচ্ছেন না। মানে গত পরশুদিনও তাদের সবচেয়ে আলোচিত যে সংসদ সদস্য রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি দাঁড়িয়েছেন, তিনি আবারও মানে সংসদে আপনারা একজনও মানে সরকারি দলের একজনও ভোট পেয়ে এসেছেন কিনা এই ধরনের প্রশ্ন তুলেছেন, আর এমন হই হট্টগোল যে তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। এটাকে আপনি সংসদীয় আচরণ মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আপনার কথাটা আমি একটু রেকটিফাই করে দিই। আজকে যার কথা বললেন রুমিন ফারহানা, আজকে উনি 17 মিনিট বক্তৃতা দিয়েছেন, আজকে কোনো উইদাউট হট্টগোল হয়নি, উইদাউট ইন্টারাপশন। বাজেটের উপরে বলেছেন, বাজেটের নির্দিষ্ট যে বক্তব্যগুলো ছিল উনি এটাতে বলেছেন, একটা কোনো বাধা আসেনি। এখন বাধা কখন আসে আমি জানি, তো আপনিও জানেন,
সংসদে কোন কথাগুলো বললে সংসদ উত্তেজিত হবে। আপনি যদি অসাংবিধানিক কথা বলেন, আপনি যদি এমন কথা বলেন যাতে অন্যকে আঘাত করে, আপনি যদি অসত্য কথা বলেন, আপনি সংসদ আপনি ওথ নেওয়ার পরেই বললেন আপনি অবৈধ, এটা কি আপনি মনে করেন এই কথাটা কি ঠিক হয়েছে? তার ওনারা তো এই কথা বলবেন বলেই সংসদে না, এই গেছে। কথা কেন যাবে? তার মানে সংসদকে অপব্যবহার করছে। সংসদকে অপব্যবহার করার জন্য যখন তারা ফিল্ডে মানে জনগণের কাছে যখন তারা মানে ধিকৃত হয়েছে বলবো আমি, জনগণের কাছে জুড়ে সরে ফেলেছে, এটা কৌশল হিসাবে নিয়েছে যে সংসদে যে সংসদকে অপব্যবহার করবে। কারণ এই কথাগুলো আমি সংসদ সদস্য হিসাবে আমি নেওয়ার পরপরই আমি তাকে অবৈধ বললাম। এটা কমন সেন্সের কথা, এটার জন্য খুব বড় পড়াশোনা করার দরকার নেই, এটা নৈতিকতার কথা। আপনি যদি নৈতিকভাবে ঠিক থাকেন, আপনার যে গ্রুমড আপ হয়েছেন, আমি বলবো যে ছোটবেলার থেকে আপনি যেভাবে মানুষ হয়েছেন সেটা যদি আপনার ভিতরে ধারণ করেন, আপনি কোনোদিন নৈতিকতা বাইরে যেতে পারবেন না। আপনি তো বলতে পারতেন না এটা। আপনি যদি জানেন যে আমি বলেই উনি বিএনপির রাজনীতি মানে ওনারা বিএনপির রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে, আচ্ছা, কাজে শুনেন, ওনারা সংসদকে আমি অবৈধ একটা কথা মনে বলি করে, আপনাকে। ওনারা চান না আর একদিন এই আচ্ছা, সংসদ থাকুক। আমি একটা কথা জি। বলি, আমি বলি অমৃত বাণী আমি একখানে পেয়েছি, আমি জানি না কেন না। ওনার ফাদার কি বলেছেন জানেন? ব্যক্তি জিয়াকে আক্রমণের- আমি রাস্তা থেকে তুলে এনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়েছি। আমরা এই যে ব্যক্তি আমি এই যে এই কন্ট্রাডিকশন সম্পর্কে জানি না আমার যে কাছে উনি আছে, কোথায় এটা- বলেছেন বা মানে এটা আমার কাছে, আমি জি, অমৃত বাণী বললাম, জি, আপনি জি। চেক করে মানে নিন। আমি এই কথাগুলো যারা বলে, এবং কিছুদিন আগেও দেখেছি ওয়ালি আহমদ সাহেব বলেছেন যে বিএনপি আমাকে দিয়ে দেন। উনি সুতরাং- অলি আহমদের মেয়ে না, উনি অলি আহাদ সাহেবের অলি মেয়ে। আহাদ। অলি আহাদ মারা গেছেন, বঙ্গবন্ধুর কন্টেম্পোরারি ছিলেন। আমি একটা বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আসলে আমি ফখরুল ইমাম এমপি আপনাকে দিয়ে শুরু করবো যে এই যে মানে গাত্রদাহটা, মানে অনেকে এইসব শব্দ লিখছেন ফেসবুকে, মানে বিএনপির মাত্র 6 জন গেছেন ঐক্যফ্রন্টের, তারা আর বিএনপিকে স্বীকারও করছে না, কয়েকজন বলছেন না সারা জীবন তারা আওয়ামী লীগে আজকে যে ছিলেন। আমি তো এই বলবো- কজন যাওয়াতেই যে শোরগোল, সেই শোরগোলটা আসলে প্রমাণ করে কিনা যে বিএনপি প্রকৃত বিরোধী দল। একটা বিরতির পরে সেই প্রশ্নটা করি আপনাকে ফখরুল ইমাম এমপি, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। ফখরুল ইমাম এমপি মানে কিন্তু সংসদে 6 জন বিএনপির নেতা উপস্থিত হওয়ার পরে তারা বক্তব্য রাখার সময় যে হই হট্টগোল, বিশেষ করে একজনের ক্ষেত্রে, তারপর যে শোরগোল, এতে মনে হয় কিনা যে অনেকে তো বলছেন যে এটাতে আসলে বোঝা যায় যে বিএনপি যে আসলে প্রকৃত বিরোধী দল। বিএনপির একজন এমপি হারুনুর রশিদ তিনিও এই কথা বলেছেন আপনার কি মনে যে হয় শোরগোলটা কি আপনার পার্লামেন্টের মেইন কাম্য? পার্লামেন্টকে এখন ধরেন আমরা কার্যকর করতে চাই, পার্লামেন্টকে যেভাবে হোক আমরা একটা পার্লামেন্ট পেয়েছি। পার্লামেন্ট পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার একটা, এবং সেই পার্লামেন্টের মেয়াদ গতবার ছিল 5 বছর, আগামী বছর 5 বছর। গণতন্ত্র কিন্তু সবসময় এগিয়ে চলে, এটা একটা জট বাঁধা চুলের মতো, আপনি যত আঁচড়াবেন তত এটা সোজা হবে। তো সুতরাং এইখানে আপনি যেটা বললেন হট্টগোল ইজ দ্য পার্ট অফ এ সংসদ। হট্টগোলটা সংসদের কোনো পার্ট হতে পারে না। আমরা আছি 27 জন, হট্টগোল করলে আমাদের থেকে বেশি হট্টগোল কে করতে পারবে? এটা তো সংখ্যার উপর আপনারা তো নির্ভর আবার করে। মহাজোটের অংশ না, হিসেবে নির্বাচন মহাজোটের- করেছেন, না, মানে মহাজোটের অংশ- একটা তো চক্ষু লজ্জাও থাকে আসলে। না, চক্ষু লজ্জার ব্যাপার না, এটা হলো আমাদের নির্বাচনী জোট ছিল, নির্বাচন শেষ, আমাদের জোটও শেষ। আমরা নিজেরাই ঠিক করেছি যে যেহেতু এবার 288টা পেয়েছে মহাজোট, এখানে একটা শক্তিশালী বিরোধী দল থাকার কথা। তখন তো বিএনপি তো এইটারে মানেই নেই, এই নির্বাচন তারা মানবে না, এই নির্বাচনে আসবে না, অনেক কথা 100 দিন তারা টেস্ট করেছে। এর মধ্যে উই হ্যাভ ডিসাইডেড যে পার্লামেন্টকে যদি শক্তিশালী করতে হয় তাহলে বেসিকলি একটা বিরোধী দল থাকা উচিত। এখন আমরা আগেই বলেছি, আমরা অনেকখানি আমি বলেছি, আমরা কিন্তু বিরোধী দল হিসাবে ইলেকশন করি না। হ্যাঁ, এবার আপনারা অসন্তুষ্ট হয়েছেন যে এমনকি মন্ত্রিত্ব পান নাই না শুধু না, বিরোধী মন্ত্রিত্ব দল। পাওয়ারটা কথা না, এটা অসন্তোষ না। আমরা তো প্রথমেই ডিক্লেয়ার দিয়েছি যে আমরা বিরোধী দল করব। আপনি কোত্থেকে বললেন যে মন্ত্রিত্বের জন্য অসন্তুষ্ট হয়েছে? এটা ঠিক না, কারণ এরশাদ সাহেব প্রথম দিনই ডিসাইড করেছেন যে আমরা এবার ডাইরেক্টলি ইয়েতে যাব, না, বিরোধী দলে আপনাদের যাব। নেতা জিএম কাদের পর্যন্ত বলেছেন যে যা সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। না, সংসদে না, এটা যখন হয়তো এই নিয়ে পার্লামেন্টারি আমরা পার্টিতে আমি জানি না কোথায় হ্যাঁ। উনি কথা বলেছেন, হ্যাঁ। কিন্তু যেটা আমার নলেজে আছে
প্রথমেই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দলের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ যে আমরা বিরোধী দলে থাকবো। এখন আপনি যেটা বললেন যে বিরোধী দলে আমরা তো আছি প্রায় 26 জন। বিএনপির এই উদ্বেগটাকে আপনারা গুরুত্বের সঙ্গে নেন না, কিনা যে কিছু না। তাদের নেতা এখন কথা হচ্ছে আমি এমন জেলে কোনো কথা এবং বলতে তারা পারি। মনে করেন যে সরকারের হস্তক্ষেপ আছে এই আমি জেলে বলি, থাকার পেছনে, কোনটার ব্যাপারে? মানে খালেদা জিয়ার জেলে থাকার পেছনে, সেটাকে ও আপনারা কোনো জেলটা, গুরুত্বপূর্ণ না আলোচনার বিষয় জেলটা মনে ধরেন করেন এখানে কিনা? অনেক কথা হচ্ছে জেল নিয়ে। আমি একটা কথা বলি যে ব্যারিস্টার মওদুদ, ব্যারিস্টার মওদুদ ওনাদের অনেক বড় একজন নেতা, ওনাকে কিন্তু বহু কেস আছে ওনাকে কিন্তু জেলের ভিতরে নিতে পারেন একবারও, কারণ হি নোজ দ্য লজ। এখন আপনি যে লজ না জানেন, যেমন ধরেন সবসময় আমরা বলি এই যে কি বলে নিচের আদালত উপরের আদালত, এটা তো ঠিক না। আপনি নিম্ন আদালত বলি, নিম্ন আদালতের এখতিয়ার আছে, ওই এখতিয়ার ভিতরে যে রায়টা দেয় সেই রায়টা দেওয়ার তার অধিকার আছে। আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না যে নিম্ন আদালত রায় বোধহয় ভুল দেয়, রায় বোধহয় বানোয়াট দেয়। নো, নিম্ন আদালতের এখতিয়ার আছে, মধ্য আদালতের একটি আছে যারা জজ কোর্ট বলি, উচ্চ আদালতের এখতিয়ার আছে, এবং একজনের এখতিয়ার আরেকজনকে আবার ওভারলেপ করার সিস্টেম আছে। এখানে যেটা হয়েছে, যেমন খালেদা সরকারি জিয়াকে, কোনো হস্তক্ষেপ বা সরকার না কোনো না, প্রভাব বিচার বিস্তার বিভাগ করছে না। স্বাধীন, আমি বলতেছি বারবার, সবাই বলতেছি আমরা বিচার বিভাগ স্বাধীন। উচ্চ আদালত আমি বিচার পাই, একমাত্র জায়গা। নিম্ন আদালতে বিচার পাবো না, এটা তো হইতে পারে না। নিম্ন আদালতের বিচারগুলো কোনো সময় তো উচ্চ আদালতে যাবে তো, সেই পর্যন্ত আমাকে তো অপেক্ষা করতে হবে। এবং আরেকটা কথা হলো যে আপনার যে মামলায় উনি ভিতরে আছেন সেটার কিন্তু রায় হয়ে গেছে। এখন দুইটা ল আছে, দুটো মামলায় একটা রায় হলো হয়ে গেছে। যদি আপনি রায়কে স্টে না করেন উচ্চ আদালতে, যখন আপনি আপিল করবেন তার রায়টা থেকে যাবে, তখন উনি খালাস পাবেন না। আর যদি স্টে করেন, যখন আপনি আপিল করলেন তখন নিচের আদালতের রায়টাকে আপনি স্টে করলে তখন উনি বেরিয়ে আসতে একটা সুযোগ থাকে। আরেকটা জিনিস, না, আইনি প্রক্রিয়াটাই আসলে বহুদূর বাকি। বহুদূর। আরেকটা আছে আপনার, যে এই যে আমরা বলি সব সময় যে এই আপনার ওই কি বলে সরকারি হস্তক্ষেপ, না সরকারি হস্ত না, যে দিয়ে দেয় ওই কি যে বলবো, বেইল। জামিন। হ্যাঁ, জামিন জামিন কিন্তু আমার আপনার উপর নির্ভর করে না, জামিন বিচারকের এখতিয়ার, একমাত্র বিচারকের জি। এখতিয়ার। কিন্তু জি, শেখ রবিউল আলম, আপনার কাছে আসলে জানতে চাই যে আইনি প্রক্রিয়াতেই অনেক কিছু বাকি, মানে খালেদা জিয়ার মামলাগুলোতে জামিন হতে, কিন্তু এই যে আপনারা একটা কথা মাসের পর মাস ধরে বলছেন যে এত জনপ্রিয় আপনাদের নেতা, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যে সে কারণে সরকার ভয় পাচ্ছে, এই কারণে তার জামিন হচ্ছে না। আপনাদের আসলে এই এত মাস পরে এখনো এটা মনে হয় যে তিনি যদি এত জনপ্রিয়, তাহলে কি না আপনাদের ভাষাতেই সরকার আটকে রাখতে পারতো? না, সরকার তো ধরেন বাংলাদেশে তো আইনের অপব্যবহার করে শুধু স্বাধীন বাংলাদেশ না, পাকিস্তান আমলে হয়েছে। বঙ্গবন্ধু অনেক জনপ্রিয় ছিলেন, রাইট? বঙ্গবন্ধুকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে না, জেলে থাকতে না, হয়েছে না। তাকে না, মানে আমি তুলনা একদম করতে না, চাই না, না, আমি তুলনার ওটা কথা বলছি না। একেবারেই এক ঘটনা না, কিন্তু তারপরে আপনি বঙ্গবন্ধু জেলে জনপ্রিয়তার গেছেন জন্যই পর বলেন। থেকেই জনগণ রাস্তায় না না, থেকেছে। আপনি জি। আপনি যদি বলেন জনপ্রিয়তার কথা, তাকে তো জেলে থাকতে হয়েছে। জনপ্রিয়তা তার রাখতে ছিল পারে। বিদায় তো বের করে আনা যায়নি, তাকে প্রায় 14-15 বছর বিভিন্ন টাইমে কিন্তু জেল হ্যাঁ, খাটতে কিন্তু হয়েছে। সব- তো এটা হয়, কারণ সরকার কোনো কোনো সময় কিন্তু এই জনপ্রিয় নেতাদেরকে তারা আটকে রাখতে চায় রাজনৈতিক কারণে, এটা তো আছে প্রতিষ্ঠিতভাবে। এখন বেগম খালেদা জিয়া জনপ্রিয় যদি নাই হবে, তাহলে সরকারের আতঙ্কিত হওয়ার কারণটা কি? তাকে তো মুক্ত করে তার যে সমস্ত মামলা, তিনি তো জামিন পানি। আজকে দেখেন আপনি যেটা বলছিলেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট, সেই মামলাটা যখন হাইকোর্টে গেল, অ্যাপিলিয়েট বিভাগ বলল যে 4 মাসের মধ্যে এই মামলার আপিলের নিষ্পত্তি করতে হবে। পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা কখনোই ঘটেনি। অ্যাপিলেট বিভাগ বলে দিচ্ছে হাইকোর্টকে যে তুমি 4 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করো। এটা আমরা মনে করি যে এই ধরনের আদেশ সরকারি হস্তক্ষেপে আছে, এটা আমরা মনে করি। অ্যাটর্নি জেনারেলের যে ভূমিকা দেখেছি, দুদকের যে ভূমিকা দেখেছি, সেটা তো একেবারে স্পষ্ট। এমনকি হাইকোর্টও মামলা, মানে তার দণ্ড বহাল রাখলো, এবং সেটা এখন 5 বছরের জায়গায় 10 বছর হলো। কাজে আইনি প্রক্রিয়াতেও তো বাকি, মানে এখন তো সেই পুরো ব্যাপারটির আপিল এবং জামিন শুনানি হতে হবে। না না, আপিলের জন্য তো আবেদন করা হয়েছে অ্যাপিলেট বিভাগে, অ্যাকসেপ্ট হয়েছে, জামিনের নথিভুক্তটা অ্যাপিলেট বিভাগে হয়নি। আপনি হাইকোর্টে যে চ্যারিটেবল ট্রাস্টটা আছে, সেটা ইতিমধ্যে কিন্তু আপনি আর 12 দিনের মধ্যে আমরা যদি মূল নথি হাইকোর্টে যায়, তাহলে সেটা আশা করছি আমরা যে জামিন হবে। না, জামিন হবে, হিয়ারিং এ জামিন হবে, কারণ জামিনের আবেদন গ্রহণ করা হয়েছে, অ্যাপিল গ্রহণ করা হয়েছে, জামিনের আবেদনও নথিভুক্ত করা হয়েছে, সেটা হিয়ারিং করলেই জামিন হবে। সরকার যদি হস্তক্ষেপ না করে বেগম খালেদা জিয়ার এই মামলাতে, অযোচিত হস্তক্ষেপ যদি না করে, বেআইনি হস্তক্ষেপ যদি না করে, নির্বাহী বিভাগে সমঝোতার কথা হচ্ছিল যে এই যে আপনারা সংসদে মানে শেষ দিন পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হলো স্কাইপে, সেখানেও তারেক রহমান সংযুক্ত থাকলেন, তারপর বলা হলো যে কোনোভাবেই অবৈধ সংসদে, আপনাদের ভাষায়
সংসদ সদস্যরা যাবেন না, তারপর যে হুট করে গেলেন, এটা কি মানে দলীয় বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা, মানে এই সংসদ সদস্যদেরকে আর ঠেকিয়ে রাখা গেল না তাই গেলেন, নাকি এর মধ্যে কোনো একটা হিসাব নিকাশ আছে? অনেকে হিসাব নিকাশের প্রত্যাশা করছে। না, আমি একেবারে মনে করছি না। আমরা করছি যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত করেছে। যদিও এই সংসদটি এখন আর মৃতপ্রায় সংসদ, তারপরও আমরা চাই যে সংসদে অন্তত উপস্থিত থেকে, সক্রিয় থেকে সংসদীয় প্রক্রিয়ার পদ্ধতিটাকে অন্তত বাঁচিয়ে রাখা যায় কিনা। এটা আমাদের রাজনৈতিক দল হিসেবে একটা দায়িত্বের জায়গা থেকে আমরা উপলব্ধি করেই কিন্তু সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আরেকটা বাক্য যদি আপনি বলেন, বলছিলেন যে এখনকার যে বিরোধী দলের নিয়ে একটা কথা বলছিলেন, সেটা হলো কি যে উনি বলতেন যেভাবে হোক আমরা একটা সংসদ কিন্তু পেয়েছি, যেভাবেই হোক। আবার বলছেন যে এটা ভাগ্যের ব্যাপার। মানে আপনাদের অন্য নেতারা ঝগড়াঝাটি করছেন, স্থায়ী কমিটির বৈঠকে বসে ঝগড়া করছেন, আপনাদের আসলে মূল নেতা বসে আছেন সুদূর লন্ডনে, স্কাইপে নির্দেশ দিচ্ছেন, মহাসচিবকে কেউ মানছেন না, মানে প্রকাশ্যে তারা মহাসচিবকে মানছেন না, বিষয়টা এরকম না। মহাসচিবের উদ্দেশ্য, মহাসচিব কেন কি করছেন এই নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় থেকে ওলি আহমেদ সাহেব, 20 দলের নেতারা থেকে শুরু করে প্রকাশ্যে বক্তব্য রাখছেন, মওদুদ আহমেদ প্রকাশ্যে বলছেন। এই অবস্থায় আসলে এই যে সংসদের নেতারা, মানে সংসদে যারা গেলেন, তারাই আসলে বিএনপিটাকে বাঁচিয়ে রাখবেন এই প্রত্যাশা থেকে বিএনপি? না, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপিকে বাঁচিয়ে রাখবেন। বিএনপির শীর্ষ পর্যায়ে যোগ্য নেতৃত্বরা তারা রাজপথে আছে, আন্দোলন আছে, কর্মসূচিতে আছে, পার্লামেন্টে তো সবাই যাচ্ছে না, জেলে আছে, সক্রিয় রয়েছে রাজনীতিতে। এখন ধরেন দ্বিমত তো থাকতেই পারে। মহাসচিব তো আমাদের স্থায়ী কমিটির একজন মাত্র, তারপর তিনি মহাসচিবও বটে। তো দলের নীতি নির্ধারণের ক্ষেত্রে দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে, সেগুলি অ্যাকোমোডেট করা হবে, পলিসি নির্ধারণ করা হবে, কর্ম পরিকল্পনা নির্ধারিত হবে, এবং সেই পথে বিএনপি এগোচ্ছে এবং আছে। আপনি বলছেন স্কাইপিতে দূর থেকে বলছেন, বিএনপির দুই শীর্ষ নেতা, চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান, দুজনকেই তো উপস্থিত থেকে রাজনীতি করার পথটা তো সরকারই রুদ্ধ করেছে। সেভাবে তো নেতৃত্বের কিছু ল্যাকিংস তো অলরেডি হচ্ছে। তার মধ্যে দিয়েও তো একটা প্রতিকূল সময় বিএনপি অতিক্রম করে কিন্তু দেশ এবং জাতিকে নেতৃত্ব দিচ্ছে। সরকারের যে অগণতান্ত্রিক আচরণ, এই প্রতিকূল সময়ে আসলে দেশ জাতিকে নেতৃত্ব দিচ্ছে কিনা সেই প্রশ্ন তো আছে। এস এম কামাল হোসেন, আপনার কাছে জানতে চাই, মানে একটা দীর্ঘ সময় ধরে আপনারা বলে আসছিলেন যে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে, বিএনপি থাকবে না, এই মানে এইরকম একটা ভীষণ সংকটকাল বিএনপির জন্য আপনারা আসলে তৈরি করতে পেরেছেন কিনা, এবং সেখানে সংসদে যাওয়া ওই 6 নেতা বিএনপির প্রতিনিধিত্বটা ধরে রাখবেন? আমি বিএনপির সংকটকাল এটা আওয়ামী লীগ তৈরি করে নেই, বিএনপির মূল নেতৃত্বই তাদের সংকটকাল তৈরি করেছে। উনি বললেন খালেদা জিয়ার প্রচন্ড জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ তাকে ছাড়ছে। আবার উনি বললেন উচ্চ আদালতে বেল পাওয়া যায়, আজকেও 2টে বেল হয়েছে। খালেদা জিয়া যদি এত জনপ্রিয়ই থাকে, আপনার মনে আছে 2015 সালে উনি তথাকথিত অবরোধের নামে যে পেট্রোল বোমার তাণ্ডব শুরু করেছিলেন, উনার বাসার অফিস থেকে একটা লোকও উনার সাথে বের হয়নি, গ্রেপ্তার হয়নি। এত জনপ্রিয়, এত জনপ্রিয়। মানে বাসায় উনি বাসায় যেদিন অবরোধের নামে উনি যেদিন বাসা থেকে বের, হ্যাঁ অফিস থেকে যখন বের হতে গেলে ওই কাজের বুয়াটা ছাড়া যিনি এখন জেলখানায় আছেন, সমস্ত রেকর্ডকে ব্রেক করে যে মেয়েটা আছেন বুয়াটা, ওই বুয়াটা ছাড়া ওনার সাথে আর কেউ ছিল না, এত জনপ্রিয়। এবং উনি গ্রেপ্তার হওয়ার পর বিএনপি দেখছিলাম মিছিল করছিল, এরপরে আর এতদিন জেল রয়েছে, কোথাও মানববন্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেতাকর্মী মাঠে নামে নেই। ওনাদের 2 শীর্ষ নেতার এই সংকট। কারণ আমি আপনার একটা বলি, কি করে, মানে এই আমি বিরতির সময় শুনছিলাম শেখ রবিউল আলমের নামে আছে 182টা যদি আমি বলছি, যদি আপনি আন্দোলনের নামে যদি একদিনে 165 জন লোককে হত্যা করেন, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে পেট্রোল বোমা মেরে হত্যা করেন, তাহলে মামলা তো হবেই। শেখ হাসিনা একজন মুমূর্ষু রোগীকে দেখতে গিয়ে যাওয়ার পর মামলা খেয়েছে, আর আপনি 165 জনকে হত্যা করছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজনকে হত্যা করছেন, নির্বাচন বন্ধের নামে আপনি তাণ্ডব করছেন, শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছেন, তাহলে মামলা তো হবেই। পুলিশে হত্যা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করছেন, মামলা হবে না? সরকার চাইলে খালেদা জিয়ার মুক্তি হবে এই ন্যারেটিভে যদি বিশ্বাস নাও করি, সরকার না চাইলে তো বিএনপি আর রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে না। না, সাজাপ্রাপ্ত, আমি আপনি বলেন, আপনি তো আইনজীবী, না মানে আমি আইন পড়েছেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে কিভাবে মুক্তি দিতে পারে সরকার? সরকার একজন সাজাপ্রাপ্ত আসামিকে কিভাবে মুক্তি দিতে পারে? এটা আপনি আমারে পরে, আমার সময় চলে যাবে, ব্যাখ্যা দিয়ে। আমার কথা হচ্ছে
ওনাদের দুই নেতা তারেক জিয়ার নামে মামলা হয়েছে। তারেক জিয়ার নামে মামলা কারা করছে? তারেক জিয়ার নামে দুর্নীতির মামলা হয়েছে, তারেক জিয়ার নামে 10 টাকা কষ্টের মামলা হয়েছে, তারেক জিয়ার নামে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা হয়েছে, তারেক জিয়ার নামে আমি আমেরিকার রাষ্ট্রদূত মরিয়েটি 2008 সালের 3রা নভেম্বর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে যে রিপোর্ট পাঠিয়েছিলেন উইলকিস সেইটা স্বীকার করেছেন, তারেক রহমানকে তুলনা করেছেন দুর্নীতিবাদ, সন্ত্রাসী এবং জঙ্গিবাদের প্রতীক হিসাবে। আমি আপনার লেখাটা পড়ে শোনাইতে পারি। মানে তার মানে বিএনপি কে আপনারা রাজপথেও নামতে দেবেন না, সংগঠিত হতে দেবেন না? বিএনপি রাজপথে নামো, কিন্তু বিএনপি রাজপথে নামান নামে যদি নিরীহ মানুষকে হত্যা করে, যদি নিরীহ একজন স্কুল ছাত্রকে হত্যা করে, একজন রিকশা চালককে হত্যা করে, এই যে কোনো বিরোধী রাজনীতি নাই, এই যে কোনো বিরোধী রাজনৈতিক আর আপনি বিকল্প যেটা নাই। পার্লামেন্টে যেটা কথা বললেন যে জাতীয় পার্টি দিয়ে তো হচ্ছে না, না, জাতীয় পার্টি দিয়ে পার্লামেন্ট মানুষেরও আমরা শুনেন, মনে হচ্ছে আমাদের না, সংসদেরও চেহারা খুলছে আমি না। আমাদের দলের সাধারণ সম্পাদক উনি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছেন আমরা শক্তিশালী গঠনমূলক বিরোধী দল চাই। আজকে যেমন ফখরুল ভাই বললেন যে বিএনপির একজন সাংসদ যিনি বক্তৃতায় হই হয়, আজকে 13 মিনিট বক্তৃতায় কোনো সংসদ, উনি ঢুকে কি বলছেন, এই সংসদ অবৈধ। আপনি যদি আপনার সন্তানকে যদি অবৈধ বলা হয় নিশ্চয়ই আপনার কষ্ট লাগবে। তাহলে আপনার সন্তানকে যদি অবৈধ মনে করেন, তাহলে আপনারা কি ভেবেছিলেন যে বিএনপির নেতারা সংসদে ঢুকে বলবেন যে সংসদ উনি তো গেছেন বৈধ বলে, উনি যদি বৈধ না হয় তাহলে উনি সংসদে গেছেন কেন? ফখরুল সাহেব মনে করছে এটা বৈধ না, উনি যাই নাই। ফখরুল সাহেব তো বলছে এই সংসদ বৈধ না, আমি যাই নাই। তাহলে যিনি গেছেন তারেক জিয়ার সাথে দেখা করে এসে যে রুমিনী ফারহানা গিয়েছেন, উনি তো নিশ্চয়ই নির্দেশ পেয়েছেন যে সংসদ বৈধ। এখানে দেখেন দুইটা বক্তব্য, ফখরুল সাহেব বলতেছে সংসদ অবৈধ, আমি পার্লামেন্টে যাইনি, আমি পদত্যাগ করছি। কিন্তু যারা গেছে তারা তো সংসদকে বৈধ মনে করে গেছেন। তাহলে আপনি সংসদকে বৈধ মনে করে সন্তানকে আপনি বৈধ মনে করতেছেন, ভিতরে যে কোন যে এই সংসদ আমার এই সন্তান অবৈধ। একটা বিরতিতে যাই। শেখ রবিউল আলম, এই প্রশ্ন তো আপনারা আসলে ক্রমাগত তুলে যেতে পারবেন না। মানে এই যে প্রতিদিনই দাঁড়িয়ে কেউ একজন খালেদা জিয়ার মুক্তি চাইবেন, কেউ বলবেন সংসদ অবৈধ, এই মানে কি বলবো, এই পাবলিক অ্যাট্রাকশন তৈরি করা, মানে এটা তো বেশি দিন চলবে না। এক মিনিট বলি আপনারে, বিএনপির উদ্যতন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এই বিএনপি সংকটে পড়ছে। বিএনপির সমর্থক যারা ছিল, যারা এতদিন অপপ্রচার শুনে বিএনপির পক্ষে ছিল, আওয়ামী লীগের নামে যে অপপ্রচার হয়েছিল, তারাই 10 বছর জননেত্রী শেখ হাসিনার ক্ষমতার আমল দেখে সেই লোকগুলো সরে আসছে। মানে বিএনপির সব সমর্থকরা আপনি দেখেন এবার নির্বাচনের সময় দেখছেন কোন সব ব্যবসায়ী শেখ হাসিনাকে সমর্থন দিছে, সব শিল্প সাহিত্যিক সাংবাদিক শেখ হাসিনা, সারা বাংলাদেশ শেখ হাসিনার পক্ষে সমর্থন দিচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপির নেতৃত্বের সিদ্ধান্তহীনতা, বিএনপির নেতৃত্বে দুর্নীতিবাজ, বিএনপির নেতৃত্বে এতিমের টাকা আত্মসাৎ। একটা বিরতিতে যাই। শেখ রবিউল আলম, মানে আপনাদের পাশে কি কেউ আছে? এই প্রসঙ্গটা নিয়ে ফিরবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। শেখ রবিউল আলম যে প্রশ্ন রেখে এস এম কামাল হোসেন, পুরনো প্রশ্ন, যে মানে অবৈধ বললেন আবার সেই অবৈধ সংসদে গেলেন, এ তো হয় না। মানে আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিদিনই তো আর যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে দাঁড়িয়ে আপনাদের সংসদ সদস্যরা বলে যেতে পারবেন না। ওদিকে তো গণফোরামের যারা তারা নীরব হয়ে গেছেন, মানে তারা অবৈধ বলছেন না, মানে সংসদে যোগ দিয়ে আর এই অবৈধ বলতে পারবেন না। প্রতিদিনই তারা দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তি চাইতে পারবেন না। কাজেই শেষ পর্যন্ত তো সংসদে যোগদান, সংসদকে বৈধতা দানই হলো। এটি আমার প্রথম প্রশ্ন। না, সংসদে যোগদান মানে বৈধতা দেওয়া আমি এইভাবে বিশ্বাস করছি না। কথাটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন কিনা, সেখানে জনগণের কাছে দায়বদ্ধ থেকে সংসদ পরিচালিত হচ্ছে কিনা। যেহেতু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, এমপিরা কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন? আমরা সেই জায়গায় আমাদের রয়েছে যে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা প্রশ্নবিদ্ধ বলেছি। আমাদের এমপি আওয়ামী লীগের এমপি বড় কথা নয়, আমরা বলেছি যে নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন, নির্বাচনের আগেই নির্বাচন সরকার করে ফেলেছে, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে এবং সরকার যে কোনো মূল্যে ক্ষমতা প্রলং করেছে। সো এই নির্বাচনটা জনমতের প্রতিফলন হয়নি, সেটাই আমাদের বক্তব্য। যে নির্বাচনে জনমতের প্রতিফলন হয় না সেই সংসদ বৈধ হতে পারে না, সেটাই আমরা বলার চেষ্টা করেছি। আপনি আরেকটা কথা বলেছেন যেটা কতদিন চলবে। আমার বক্তব্য হচ্ছে আমরা যেহেতু সংসদে গিয়েছি তখন যত গুরুত্বপূর্ণ বিচিত্র রাজনীতি তো বিএনপি করছে, মানে কারণ ধরুন এরপরে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেননি সংসদে, সেই সিটে আসনে আবার উপনির্বাচনে
আপনারা যাচ্ছেন, আপনাদের স্থায়ী কমিটির নেতারাই নিশ্চিত না কেন যাচ্ছেন? না, এটা তো মানে- দ্বিমত থাকতেই পারে, আমাদের দলের মধ্যে তো দ্বিমত থাকতে পারে। দল সর্বশেষ কৌশল মানে গ্রহণ শুধু করেছে। দল কেন, মানে আপনাদের সমর্থকরাও তো জানতে চাইতে পারেন। আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে, আমি একজন সাংবাদিক হিসেবে জানতে চাই যে কি যুক্তি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে এলেন না, আবার সেই আসনে আপনারা উপনির্বাচনেও যাচ্ছেন। না, আমরা উপনির্বাচনটাও যদি আগের রাতে আপনাদের ভাষায় হয়ে যায়, না, সেটা আরো জনগণের কাছে দৃশ্যমান হবে সরকারের অভিপ্রায়। কারণ সরকার যে জনমতকে তোয়াক্কা করে না সেটা তো প্রমাণ হয়েছে। আমরা নির্বাচন বর্জন করেও করেছি, নির্বাচন এবার থেকেও করেছি। দেখেন, আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করতে চাইলো, তার অধীনে সরকার, তার প্রশাসন, তার নির্বাচন কমিশন, সবই ঠিক আছে। তারপরে আমরা তার উপর আস্থা রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তিনি বললেন তার উপর আস্থা রাখতাম, আমরা আস্থা রাখলাম। কিন্তু সর্বশেষ আপনি কি দেখলেন? দেখলাম যে নির্বাচনটা আওয়ামী লীগ, আমরা সব কারাগারে চলে গেলাম, প্রচার প্রচারণায় অংশ নিতে পারলাম না। তারপরও আওয়ামী লীগ নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে সাহস পেল না, নির্বাচনের আগে আমি নির্বাচন এখন করেছে। দেখলাম যে এত কথা বলে আপনারা সংসদে গেলেন। আমি এখন দেখলাম যে আপনাদের নেতারা অলরেডি, মানে আমি দেখছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের নেতা হারুন রশিদ, তিনি এরই মধ্যে সংসদে তার প্লট বাতিল নিয়ে কথা বলছেন, প্রধানমন্ত্রী আবার তা নিয়ে কৌতুক করছেন। কাজী মানে সংসদে তো আপনারা আছেন, তাহলে সেই অবৈধ ফরমাল কিভাবে? আলোচনা হয় না, অনেক বিষয় সংসদে আলোচনার পর্যায়ে চলে আসে। তবে আমরা সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে, মানুষের অধিকার নিয়ে, এগুলি নিয়ে কথা বলতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের যাওয়া, এবং এটা অব্যাহত থাকবে। আমি তার আগে একটু কথা বলছিলাম, উনি বলছেন সাজাপ্রাপ্ত আসামি জামিন পেতে সরকার কিভাবে মুক্তি দেয়। সরকারের আমার কাছে মুক্তি চাই না, বেগম খালেদা জিয়া সরকারের কাছে মুক্তি চায় না, বিএনপিও চায় না। বিএনপি চায় সাজাপ্রাপ্ত আসামি জামিন পেতে পারেন এবং আদালত থেকে তিনি পেতে পারেন, এটা তার আইনি অধিকার। সেই ক্ষেত্রে আমরা জামিন চাচ্ছি এবং আমরা বলছি যে সরকার যেন হস্তক্ষেপটা না করে। মামলার কথা বললেন, মামলা থাকলে কি করা যাবে? 15টি মামলাতে প্রধানমন্ত্রীর এগেইনস্ট হয়েছিল, আইনিভাবে মোকাবিলা করা হয়েছে, কোনো বিশেষ ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে, নির্বাহী আদেশে 9টা তুলে নিয়েছেন আর 6টা কোয়াশমেন্টের নামে তুলে নিয়েছেন। মামলা তো ছিল, 111 সরকারই করেছিল। আরেকটা কথা আমি বেগম খালেদা জিয়া করেছেন। নো, 111 সরকার আমি তারিখ দেখাচ্ছি, আমি তারিখ দেখাচ্ছি, সবগুলি না, আমি তারিখ দেখাচ্ছি, তারিখ দেখাতে হবে না, আমি তারিখ দেখাচ্ছি। আমি মিথ্যা কথা বলি না, আপনাদের মতো বিএনপির মতো মিথ্যা তথ্য দেব না, একবার পুরো তথ্য দেব। আমার কথাটা শুনেন। না না, আমি বিএনপির মতো মিথ্যা তথ্য দেব না ভাই। এই যে বঙ্গবন্ধু আমি পুরো ফাউন্ডেশন তথ্য নামে দেব। আজম যে চৌধুরী যে মামলা করেছিল, নূর আলী যে মামলা করেছিল, না, এমনি আপনাদের আমলে হয়েছিল। আমি আমার কথাটা শেষ করি। ফখরুল ইমাম এমপি, না আমার সময়ও প্রায় শেষ। ফখরুল ইমাম এমপি, আপনার কাছে আরাফাত ফয়সাল প্রশ্ন করেছেন, জাপা কেন বিরোধী দল হিসেবে আমাদের কাছে নিজেদের প্রমাণ করতে পারছে না? জাতীয় পার্টি? হ্যাঁ। হ্যাঁ, না, অবশ্যই প্রমাণ করতে পারছে, এমন কিছু নাই যে আমরা বলি নাই। দেখেন, আপনাকে একটা কথা বলি যে বিএনপি কিন্তু তার জয়েন করার ফলে নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। আপনার প্রশ্নবিদ্ধ এই নির্বাচন বা যেটাই হোক, তার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। এখন তাহলে তো দেখেন, আপনাদের স্বপ্ন পূরণ হয়েছে। আপনাদের না, নেতা শুনেন, অনেক দিন থেকে না, বলছিলেন না, যে আমি একদিন বলি। আপনারা দ্বিতীয় দল হতে চান, তো সংসদে না, আপনারা শুনেন, দ্বিতীয় দল আমি বলি হয়েছেন। একটা যে বিএনপি থাকবে। পার্লামেন্টের মধ্যে দুই ধরনের মানে নির্বাচিত এমপি আছে। একটা হলো যারা ডাইরেক্ট ভোটে নির্বাচন হয়েছে, আর একটা হলো যারা মহিলা, তারা তাদের নিজেদের ভোটারের ডাইরেক্ট মধ্যে ভোটে হয়েছে। নির্বাচিত মহিলাও আছেন, মানে হ্যাঁ, আছে, সংরক্ষিত আসনে কিন্তু যারা নির্বাচিত হয়েছে, যারা। যেমন ধরেন বিএনপির যে মহিলা নির্বাচন হয়েছে, উনি কিন্তু উনাদের যে 7 জন তাদের ভোটে নির্বাচিত হয়েছে। উনি কোনোদিনই বলতে পারেন না অবৈধ, কারণ উনি তো আর আমাদের ভোটে নির্বাচন হয় নাই, উনি হয়েছে ওনাদের 7 জনের ভোটে। তো ওই 7 জন যদি মানে নিজেদেরকে বৈধ মনে করে তাহলে উনি বৈধ, আর ওই 7 জন যদি মনে করে আমরা অবৈধ তাহলে উনি অবৈধ। তো সুতরাং উনার জবাবের প্যাচেই তো উনি পড়ে গেছেন। উনি পুরা মানে অধিকারই রাখেন না পুরা পার্লামেন্টকে অবৈধ বলার। উনি বলতে পারেন উনি 7 জন, আমাকে যে 7 জন ভোট দিয়েছে তারাও বৈধ, কিন্তু উনি ওই 7 জনের ভোটে কিন্তু হয়েছেন, এটা মনে রাখতে হবে আপনাকে। তো সুতরাং আপনি যে কোনো কথাই বলবেন পার্লামেন্টে সেটাই স্বীকৃতি পেয়ে যাবে তা তো নয়। আর একটা যেটা বললাম যে আমরা বিরোধী দল, আমরা সবসময় এই যে কিছুক্ষণ আগে কামাল ভাই বললেন একটা, আপনি মিথ্যা কথা বলতে পারেন, মিথ্যা তথ্য উপাত্ত দিতে পারেন, হট্টগোল হইতে পারে। সুতরাং আমরা ওইটা করি না। আমরা কোনটা করি, যে পার্লামেন্টকে আমি আগেই বলেছি যে কার্যকর করতে চাই, এবং সত্যিকার অর্থে আমরা তো এটা মিস করবো। ওটা তো আমি ভাবি যে কোনো একটা লেনদেন হয়েছে, আমি যদি একটা অকারণে যেটা যুক্তি করে নাই সেটা নিয়ে যদি আমি তর্ক আরম্ভ করি তাহলে আমি তো পাশ কাটিয়ে যাব। এখন আমি চাই যে সত্যিকার অর্থে যে আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড আওয়ামী লীগে আমাদের পছন্দ নয়, জনগণের অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, সেটার উপরে আলোচনা করব। আমি চলে গেলাম অন্যদিকে, যেটা কোনো সম্পর্কে নাই, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলাম যে ওটা সংসদ অকার্য হয়ে গেল, সেই আলোচনাতে আমি যেতে পারলাম। কিন্তু এস এম কামাল হোসেন, সংবাদ মাধ্যমের খবরে তো আপনি নিশ্চয়ই দেখেন যে শুধু যে বিএনপির ভেতরে অস্থিরতা, বিএনপির ভিতরে দ্বিমত এসব নিয়ে কথা হচ্ছে তা না। মানে উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। অনেক সংবাদ মাধ্যম বলছে যে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপনাদের সভানেত্রী তিনি নিজে নাকি এই নিয়ে উদ্বিগ্ন যে এত বিদ্রোহী প্রার্থীরা কি করে জয়লাভ করলেন এবং কেন। এবার উত্তর দিচ্ছি আমি একটু বলি। সে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার আমলে এইখানে আছে 13টা মামলা এবং জননেত্রী শেখ হাসিনা 2001 সালের পরে পুরানো ঢাকার কোর্টে গিয়েছেন, আমি সাথে গিয়েছি। উনাকে বসতে বলা হয়নি, উনি বিরোধী দলের নেত্রী। বিএনপির আমলে 13টা মিথ্যা মামলা, আপনার আমি কাগজটা দিতে পারি। হ্যাঁ, মানে কাজেই আপনারা আমরা মামলা করিনি, ওনার নামে মামলা আমরা করিনি, বেগম খালেদা জিয়ার নামে যে মামলাগুলো পরবর্তীতে হয়েছে এটা বিভিন্ন ওনার হুকুমের কারণে এই মামলাগুলো হয়েছে। আমি যেটা বলি, আপনি যেটা বলছেন যে আমাদের আভ্যন্তরীণ প্রতিযোগিতা আছে। হ্যাঁ, এবারের উপনির্বাচন আপনি যেটা বলছিলেন যে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, এই সবাই আওয়ামী লীগ হয়তো প্রতিযোগিতা খুব বেড়ে গেছে না, নিশ্চয়ই। প্রতিযোগিতা তো হয়েছেই, প্রতিযোগিতা হয়েছে। সেইখানে যদি ধরেন শক্তিশালী বিরোধী দল থাকতো তাহলে এই নিজেদের ভিতর তখন সবাই এক জায়গায় দাঁড়াইতো। এমন ধরেন শক্তিশালী বিরোধী দল নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে হয়তো আমাদের দলেরই বিদ্রোহী প্রার্থী জিতে গেছে অনেক জায়গায়। আমরা নির্বাচনটাকে ফেয়ার করছি, সুষ্ঠু। যেই নৌকা পাক বা বিদ্রোহী থাক বা বিএনপি, অনেক জায়গায় বিএনপি একজন দেখলাম আজকে কমিউনিস্ট পার্টির এক লোক জিতে গেছে, জনগণ তারা ভোট দিচ্ছে, জিতে গেছে। আমরা আবার নাকি ভোটার একদম ছিল না, মানে জনগণ ভোটার সংখ্যা হচ্ছে কি, ভোটার সংখ্যা তো ধরেন সবসময় 50% 55% ভোটার উপস্থিত হয়, কোথাও 90% ভোট উপস্থিত। এক জাতীয় সংসদ নির্বাচন ছাড়া না না উপজেলা নির্বাচন জমছে না, বিএনপি জাতীয় আমি সংসদ জমে না, বিএনপি না, বিএনপি ছাড়া রাজনীতি জমবে না। বিএনপি ছাড়া আমি শক্তিশালী বিএনপি দল, বিএনপির যে দলটা, এই দলটা নষ্ট হয়ে গেছে। কারণ এই দলের যে নেতা তারেক জিয়া, সে নষ্ট হয়ে গেছে। তারেক জিয়াকে বিশ্ব আদালত, তার কারণে এই কানাডার আদালত, তারেক জিয়ার কারণে কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে করে। আমি জানি না এই আপনি মাঝে তথ্য না, আমি মিথ্যে কথা বলছি। আপনাদের অবান্তর কথা বলছেন। আপনারা যেটা এখন বিএনপি সব জায়গায় অবৈধ দেখে, কারণ বিএনপির জন্ম হচ্ছে অবৈধতার মধ্যে দিয়ে। জিয়া রহমান অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। বিএনপি জন্ম হয়েছে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করছে। বিএনপি সায়েম সাহেবের রাত্রে অন্ধকারে পিস্তল ঠেকায় ক্ষমতা দখল করছে। আপনি সায়েম সাহেবের বইটা পড়েন, আপনি তো একজন ভালো লেখাপড়া জানা লোক, বইটা আমি পুরোটাই পড়েছি। বিচারপতিকে মহিউদ্দিন সাহেবের বইটা পড়ে দেখবেন যে ক্ষমতা কে নিয়েছিল, পিস্তলটা দেখাইয়া তারপরে দেখেন যে কে নিয়েছিল, আপনি পড়ে দেখবেন। জিয়া রহমান সমস্ত সুবিধাভোগীদের যারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। ভুল তথ্য দিচ্ছেন। না না, ভুল তথ্য আপনি এটা পড়েননি, আপনি এটা ভুল তথ্য দিচ্ছেন, এটা কোনো জায়গায় নেই। বিএনপি হচ্ছে মিথ্যার উপর দাঁড়াইছে। বিএনপি সবসময় সবকিছু অবৈধ দেখছে, নিজেরা অবৈধভাবে ক্ষমতা দখল করছে। এখন যেদিক তাকে সেইখানে অবৈধ। এখন মির্জা ফখরুলকে আমি পার্লামেন্টে যাই নাই অবৈধ বলে, আর রুমি ফারানা বলে ক্ষমতা দখল করে থাকলে তো এরশাদ সাহেব ক্ষমতা দখল করেছে। যে এরশাদ দুইজনই আছে, তার বিরুদ্ধে লড়াই করি তো আমরা 91 সালে নির্বাচন হয়েছে। এখন তো ওরা পুরো ক্ষমতাটাই গ্রাস করেছে, নির্বাচন হয়েছে। জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের দল আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস করে। আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে এনেছেন। আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে গণতন্ত্র, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত। অসংখ্য ধন্যবাদ এস এম কামাল হোসেন, ধন্যবাদ শেখ রবিউল আলম, ধন্যবাদ ফখরুল ইমাম এমপি, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে মুরসির মৃত্যু আদালতে এই নিয়ে করব আলোচনা।